প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটা ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করছি প্রথম অংশ। এক, পাঁজরের উপর প্রচণ্ড লাথি খেয়ে ভেঙে গেল ঘুম। তড়াক করে উঠে দাঁড়ালো ও। এক পা পিছিয়ে গেল লোকটা, হাতে উদ্ধত পিস্তল। নেমে পড়ো, বলল সে। এখন মাথা খারাপ? মারা পড়বো তো, নইলে গুলি খাবে। পিস্তলের কালো নলের দিকে এক নজর চাইল টমাস। ওসবে ভয় পাই না, চাইলে এখনই কেড়ে নিতে পারি ওটা। তবু নেমে যাচ্ছি। ঘুরে এগিয়ে গিয়ে ওয়াগনের রেলিং ধরে বাইরে ঝুলে পড়ল ও। গতি অনুমান করার চেষ্টা করল এক মুহূর্ত, তারপর হাত ছেড়ে দিল। ঝপাত করে মাটিতে পড়েই ডিগবাজি খেয়ে সিধে হয়ে দাঁড়ালো। ধুলোর মেঘ ভেদ করে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। আর এই ধরো তোমার নোংরা ঝোলা। কয়েকশো গজ সামনে উড়ে এসে পড়ল একটা বান্ডিল। আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে চলে গেল ট্রেনটা। কাপড় থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করে উঠল টমাস রলিংস। আচ্ছা, দেখা যাবে। আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে চারদিকে চোখ বুলালো। রেল লাইনের পাশের উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে ও। শূন্য প্রান্তরের বুকে এঁকে বেঁকে সামনে চলে গেছে লাইনটা। বাতাসে দুলছে লম্বা লম্বা ঘাস, আর কিছু নেই কোথাও। ক্ষুধা তৃষ্ণায় পাগল হওয়ার দশা হয়েছে ওর। ট্রেন থেকে পতনের ফলে পুরনো ক্ষতের সঙ্গে যোগ হয়েছে আরো কিছু। জায়গায় জায়গায় ছড়ে গেছে দেহের চামড়া। আবার চারদিকে তাকালো। আর যা হোক, এখানে অন্তত কে খুঁজে পাবে না কেউ। ধীর পায়ে হাঁটতে শুরু করলো টমাস। হঠাৎ মনে পড়ল ট্রেন থেকে ছুঁড়ে দেয়া বান্ডিলটার কথা। পরনের কাপড় ছাড়া আর কিছুই তো সঙ্গে আনেনি ও। সবই ফেলে এসেছে। ওটা এলো কোত্থেকে? প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। চলন্ত ট্রেনে উঠে পড়ার আগে কারো সঙ্গে দেখা করতে পারেনি। শত্রুদের চেহারা না দেখলেও পেছনে স্পষ্ট শুনতে পেয়েছে ওদের পায়ের আওয়াজ। নিরস্ত্র অবস্থায় ট্রেনটা ছিল বাঁচার একমাত্র অবলম্বন। দৌড়ের উপরই উঠে পড়েছিল দ্রুতগতির ট্রেনটায়। তারপর ক্লান্তি আর অবসাদে ঢলে পড়েছে ঘুমের কোলে। এক আধবার ঘুম ভাঙলেও জেগে থাকতে পারেনি। ক্লান্তিতে আপনা থেকেই বন্ধ হয়ে গেছে চোখের পাতা। কমপক্ষে 2 দিন কেটে গেছে ট্রেনেই। এখন তাহলে কোথায় আছে ও? হাঁটতে হাঁটতে বান্ডিলটার কাছে এসে দাঁড়ালো রলিংস। খানিকক্ষণ তাকিয়ে রইল ওটার দিকে। ঝোপের ভেতর পড়ে রয়েছে একটা ক্যানভাস হ্যাবারস্যাক, একটা কম্বল। উবু হয়ে বান্ডিলটা তুলে নিল ও। বেশ ভারী। একবার ভাবল, কান্নাকার জিনিস, থাকবে পড়ে। কিন্তু কম্বলের কথা ভেবে মত পাল্টাতে হলো। হিসেবে ভুল না হলে সবচেয়ে কাছের শহরটা 10-12 মাইলের কম দূরে হবে না। রাত নামলে গায়ে দেওয়ার মতো একটা জিনিস তো পাওয়া গেল। ট্রেনের অচেনা লোকটা নোংরা বললেও জিনিসটা অত খারাপ নয়, বেশ ভালোই দেখাচ্ছে। হাঁটু মুড়ে বসে হ্যাবারস্যাকের মুখ খুলল ও। প্রথমেই বেরোলো চিজ ক্লকে পেঁচানো বড় এক টুকরো বেকন, আর এক প্যাকেট কফি, এক বান্ডিল চিঠি, কয়েকটা চিরকুট এবং একটা ম্যাপসহ একটা নোট বইও বেরোলো ব্যাগ থেকে।
সযত্নে ভাঁজ করে রাখা মোটা কাপড়ের একটা স্যুট আর পরিষ্কার দুটো শার্ট, একটা শার্ট কলার, কাফ লিঙ্ক, কলার বাটন এবং খুর, সাবান ইত্যাদি পুরুষালী জিনিসপত্র রয়েছে ব্যাগের ভেতর। আরও আছে একটা .44 পিস্তল আর এক বাক্স গুলি। পিস্তলটা চেক করলো রলিংস, লোডেড। মুখ আটকে ব্যাগ আর কম্বল কাঁধে ফেলে আবার এগোলো টমাস রলিংস। ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। রেল লাইনের পাশ দিয়ে এগিয়ে চলল ও। চলার গতি ঘন্টায় মোটামুটি 2.5 মাইল। হঠাৎ হঠাৎ হয়তো চোখে পড়ে যাচ্ছে খরগোশ, সাপ কিংবা শকুন, গাছপালা বা অন্য কোনো বুনো জানোয়ার, এমনকি বড়সড় কোনো পাথরের চিহ্নও নেই কোথাও। দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা। প্রায় 20 মাইল পথ পেছনে ফেলে এলো। এবার হঠাৎ করে চারপাশের দৃশ্যবলিতে পরিবর্তন চোখে পড়ল। দুবার অস্থায়ী সেতুর উপর দিয়ে গিরিশঙ্কর পার হলো। অবশেষে এসে পৌঁছলো একটা অগভীর ক্রিকের কাছে। ক্রমশ সংকীর্ণ হয়ে সামনের দিকে এগিয়ে গেছে ওটা। তীর ধরে এগোলো টমাস। ছোট একটা বেসিনে এসে খুলেছে ক্রিকের মুখ। কটলউড আর উইলো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে। গাছপালার নিচে ঘাসে ছাওয়া সমান জায়গায় পাথরে তৈরি একটা চুলো দেখে ওটার দিকে এগিয়ে গেল রলিংস। টুকরো টুকরো কাঠ আর কয়লা পড়ে আছে চারপাশে। শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালল ও। এক টুকরো বেকন ঝলসে নিল আগুনে। খেতে খেতে চোখ বুলালো চারদিকে। চমৎকার জায়গা। হাতের কাছে খাবার আছে, পানি আছে। বিশ্রাম নেওয়া যাবে নিশ্চিন্তে। কোথায় আছে জানা নেই ওর, শুধু বুঝতে পারছে নিউ ইয়র্কের পশ্চিমে কোথাও এসে পড়েছে ও। 11 বছর বয়সে আয়ারল্যান্ড ছেড়ে আসার পর এদেশের মানচিত্র চোখে দেখেনি কোনোদিন। চেনে কেবল ওই নিউ ইয়র্ক শহরটাকেই। এখানে ওকে ধরতে না পারলেও ঠিকই খুঁজে বেড়াবে ওরা। বেশ তো, খুঁজুক। নিরীহ গোবেচারা লোক নয় টমাস রলিংস। শৈশব থেকেই হাতাহাতি আর মারামারিতে হাত পাকিয়েছে। মাত্র 6 বছর বয়সেই নামতে হয়েছে কাজে। বাবার কামারশালায় ঘোড়ার খুরের নাল বানানো, গাড়ি মেরামত করা, এসব শিখতে হয়েছে। সেনাবাহিনীর ফেরিয়ারের কাজ নিয়ে একদিন ব্রিটিশ ভারতে চলে গেল বাবা। তারপর আর কোনো খোঁজ পাওয়া গেল না তার। শেষে পেটের দায়ে একদিন মার হাত ধরে আমেরিকার পথে পাড়ি জমাতে হলো। কিন্তু দুর্ভাগ্য, সাগরের বুকেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিল মা। নিঃসঙ্গ একাকী নিউ ইয়র্কে পৌঁছলো ও। বন্ধু নেই, অর্থ নেই, নিঃস্ব। জাহাজ থেকে মাটিতে নামতেই পড়ল ঝামেলায়। ওরই সমবয়সী একদল ছেলে দাঁড়িয়েছিল। ওকে দেখে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে উঠল তাদের একজন। জবাব দেওয়ার একটা উপায়ই জানা আছে টমাসের। মুঠি পাকিয়ে ছুটে গেল ও। প্রথম ঘুষিতেই চিৎপটাং হলো ছেলেটা, পরের ঘুষিতে আরেকজন। তারপর ক্ষুধার্ত নেকড়ের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়ল সব কটা ছেলে। প্রায় 7-8 জন ছেলের বিরুদ্ধে ও একাই মার ঠেকিয়ে পাল্টা মার দেওয়ার চেষ্টা করছে ও। এমনি সময় ওকে সাহায্য করতে এগিয়ে এলো একটা ছেলে। এ ছেলেটাও ছিল জাহাজে। মার খেতে খেতে কাহিল হয়ে গেল ওরা। হঠাৎ বাঁশখাই গলায় ধমকে উঠল কে যেন, থামো, ছেড়ে দাও ওদের।
ওদের ছেড়ে দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল বজ্জাতগুলো। প্রায় 6 ফুট লম্বা সুঠাম দেহের অধিকারী লোকটা। চওড়া একজোড়া গোঁফ শোভা পাচ্ছে ঠোঁটের উপর। দেখেই বোঝা যায় নাকটা ভাঙা। ঠোঁট থেকে সিগার নামিয়ে লোকটা জানতে চাইল, নাম কি তোমার? রলিংস, স্যার, টমাস রলিংস। মারামারি তো ভালোই জানো দেখছি, বলেই চট করে অন্য ছেলেটার দিকে চাইল আগন্তুক। আর তুমি? পেন্ডেলটন, উইলিয়াম পেন্ডেলটন। আচ্ছা, তোমরা বন্ধু নাকি ও? তোমার বন্ধু নাকি ও? ঠিক তা নয় স্যার, একই জাহাজে এলেও পরিচয় নেই। একা একা পারছিল না ও, ভাবলাম একটু সাহায্য করি। এরকম অসম লড়াই আমার ভালো লাগে না। আমারও না। আমার পক্ষে হলে অবশ্য আলাদা কথা। তোমরা দুজনই শরীরে বেশ শক্তি রাখো দেখছি, তবু এদিকে থেকো না। যত তাড়াতাড়ি পারো অন্য কোথাও চলে যাও। হাতের পিঠে কপালের ক্ষত থেকে বেরোনো রক্ত মুছল রলিংস। যাবার মতো কোনো জায়গা নেই আমার। মা মারা গেছেন জাহাজে। এখন একেবারেই একা আমি। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন? ঠোঁট থেকে সিগার নামালো আগন্তুক। কি যেন ভাবল। তারপর পকেট থেকে এক টুকরো কাগজ বের করে কিছু লিখে দিল তাতে। এই নাও, এ ঠিকানায় গিয়ে জ্যাকসনের খোঁজ করবে। এটা তাকে দিয়ে বলবে ফ্রিম্যান পাঠিয়েছে। ও যাবে? জবাব দিতে মুখ খুলল ফ্রিম্যান, কিন্তু তার আগেই বাধা দিল পেন্ডেলটন। না না, আমার জন্য ভাবতে হবে না। আমি আমার ঠিকানায় চলে যাচ্ছি। পথ চেয়ে বসে আছে বোধহয় সবাই। বিদায় নিল ফ্রিম্যান। পরস্পর দৃষ্টি বিনিময় করল দুই কিশোর। বলিষ্ঠ গড়নের শরীর টমাস রলিংসের, মাথা ভর্তি কালো চুল, চোখের রং নীল, নাকের ডগায় কয়েকটা তিল। পেন্ডেলটনের গড়ন ছিপছিপে হালকা বাদামি রঙের চুল, রলিংসের তুলনায় বেশ লম্বা। ধন্যবাদ, বলল রলিংস, আমাকে বাঁচিয়েছ তুমি। আসলে মিস্টার ফ্রিম্যানই বাঁচিয়েছেন আমাদের। খেয়াল করলে ওকে কেমন ভয় পায় সবাই। যেমন শরীর পাবেই তো। ওহো, আরও কোনো ব্যাপার আছে। মনে হয় উনি প্রাইজ ফাইটার, জুয়ারি জ্যাকের ফ্রিম্যান। জুয়ারি জ্যাকব ফ্রিম্যান, নামও শুনিনি। বাবার কাছে এর অনেক গল্প শুনেছি আমি। খালি হাতে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন উনি, মানে ছিলেন। পরস্পর কর্দমন করে যার যার পথ ধরল দুই কিশোর। ফ্রিম্যানের দেয়া ঠিকানাটা একটা রেস্তোরাঁ কাম সেলুন। 10-12 জন লোক আড্ডা মারছিল। এদেরই একজনকে জ্যাকসনের কথা জিজ্ঞেস করলো রলিংস, ওদিকে দরজার পাশে। কিন্তু বাবা সাবধান, খুব গরম হয়ে আছে ওর মাথা। সোজা জ্যাকসনের সামনে গিয়ে দাঁড়ালো। আমার নাম টমাস রলিংস, একটা চাকরির জন্য এসেছি। চাকরির জন্য এসেছি? ধমকে উঠল জ্যাকসন। ভাগো এখান থেকে, আমার কাছে কোনো চাকরি বাকরি নেই। মিস্টার ফ্রিম্যান এ কাগজটা আপনাকে দিতে বলেছেন। জ্যাকসনের হাতে কাগজটা দিল রলিংস। চিরকুটে চোখ বোলালো জ্যাকসন। লম্বা ছিপছিপে এক লোক দাঁড়িয়েছিল তার পাশে। ঝুঁকে পড়ে চিরকুটের দিকে তাকালো সেও। তাকে চেনো তুমি? হ্যাঁ। এ ছেলের সঙ্গে মেজাজ দেখাতে যেও না জ্যাক। ওল্ড স্মোক নিজে লিখে দিয়েছে। ওর হাতের লেখা তো নকল করা সম্ভব না। ওহো, উপায় নেই তোমার। ঠিক আছে, বিরক্তির সঙ্গে বলল জ্যাকসন। যাও, কি কাজ করবে করোগে।
চট করে উঠে অন্যদিকে চলে গেল সে। হাসলো লম্বা লোকটা। কিছু ভেবো না তুমি, সব ঠিক আছে। আসলে কারো ফরমায়েশ শুনতে একটুও পছন্দ করে না জ্যাকসন, অন্তত ওল্ড স্মোকের তো নয়ই। তবু তার কথা রাখবেও। ধরে নাও চাকরি একটা মিলেই গেছে। কি মনে করে লোকটা আবার বলল, আমি ওর পার্টনার, হেনরি চাইল্ড। যাও রান্নাঘরে বাসন কোসন ধোয়ার কাজে লেগে পড়ো। আর যাই হোক, কাজের কোনো অভাব হবে না। আর হ্যাঁ, জ্যাকসনকে নিয়ে ভেবো না। কথাবার্তায় যা মনে হয় অত খারাপ নয় লোকটা। এভাবেই জুটে গেল কাজটা। জ্যাকসনের সেলুনে নানা রকম খুঁটিনাটি কাজ করে চলল ও। ঘর ঝাড় দেয়া, তরকারি কোটা, বাসন কোসন ধোয়া ইত্যাদি। সপ্তাহখানেক পর আবার দেখা হলো হেনরি চাইল্ডের সঙ্গে। আগে কোথাও কাজ করতে তুমি? জিজ্ঞেস করলো সে। হ্যাঁ, আমার বাবা ছিলেন একজন ফেরিয়ার। অনেক নামি দামি লোকের ঘোড়ার খুঁড়ে নাল পরিয়েছি আমরা। ঘোড়দৌড়েও যোগ দিয়েছি। তীক্ষ্ণ হলো হেনরি চাইল্ডের দৃষ্টি। তাই নাকি? হ্যাঁ, 9 বছর বয়সেই প্রথম ঘোড়া হাঁকিয়েছিলাম। তারপর আরও 11বার রেস খেলেছি। ঘোড়াগুলো নিশ্চয় আইরিশই ছিল। হ্যাঁ, দুর্দান্ত সব ঘোড়া। জিততে পেরেছ এক আধবার? হ্যাঁ, 3বার। মাথা ঝাঁকালো হেনরি। এক কাজ করো, সময় করে একবার ম্যাককলিন্সের ওখানে যেও কেমন? ওর একটা কামারশালা আছে, তার হয়তো লোকের দরকার হতে পারে। ভদ্রভাবের লোক ম্যাককলিন্স। কামার হিসেবে অসাধারণ। কামার হিসেবে ওর বাবাও কম ছিল না। নইলে কি আর রেসের ঘোড়ার নাল পরানোর কাজ পায়? কিন্তু এ লোককে বলতে হবে সেরা। বাঁচতে হলে, টিকে থাকতে চাইলে সেরা হওয়া ছাড়া উপায় নেই, একদিন বলল ম্যাককলিন্স। হাজার হাজার কামার আছে নিউ ইয়র্কে। এদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে সেরা কাজটাই দেখাতে হবে তোমাকে। তবে দেখো, এমন একদিন আসবে, ঘোড়া আস্তবল এসবের নিশানাও থাকবে না আর এ শহরে। তাহলে সবাই চলবে কিভাবে? অন্য কিছু আসবে হয়তো, আর কোনো রকম গাড়ি। তোমার কি হবে তখন? আর সবার যা হবে আমারও তাই হবে। তীক্ষ্ণ চোখে হঠাৎ রলিন্সের দিকে চাইল ম্যাক। তোমার বাবা ফেরিয়ার ছিল বলেছিলে না? কি হয়েছে তার? সেনাবাহিনীর সঙ্গে ভারতে গিয়েছিলেন বাবা। তারপর আর কোনো খোঁজ খবর পাইনি। ধরে নিয়েছি বাবা আর বেঁচে নেই। হ্যাঁ, যুদ্ধের নিয়মই। এই অগুন্তি লোক যাবে, ফিরে আসবে মাত্র গোনা কজন। বাকিদের ভাগ্যে কি ঘটে ঘটে জানা যায় না কোনো দিন। রলিন্সের দিকে চোখে প্রশ্ন নিয়ে চাইল ম্যাক। শেষ পর্যন্ত কি করতে চাও তুমি? সেলুনের নগণ্য একজন ওয়েটার? ওহো, একদল বিশ্রী ওহো একদম বিশ্রী ব্যাপার। তার চেয়ে বরং এক কাজ করো, পশ্চিমে চলে যাও। ওখানে গিয়ে তোমার বাবার ব্যবসা ধরো। পশ্চিম? সে আবার কেমন জায়গা? এখান থেকে অনেক দূরে, এক বিশাল দেশ। সোনার রূপোর ছড়াছড়ি নাকি ওখানে। মাইলকে মাইল জমি খালি পড়ে আছে। আর আছে বর্বরতা। হ্যাঁ, তা হয়তো আছে, কিন্তু বর্বরতা এ শহরেই কি কম? একটু থামল সে। এ জায়গাটা কি খুব ভালো? বেশিরভাগ মেয়ের কোনো পরিচয় নেই। লোকগুলো সব চোর আর বদমাস। এরকম জায়গায় তোমার মতো ছেলেদের কিছুতেই থাকা উচিত নয়। আর কোনো জায়গা নেই আমার। এখানে মিস্টার ফ্রিম্যান আমার সঙ্গে আছেন। ও, চিনি ওকে। মারামারি আর কূটবুদ্ধি দিয়েই এ পর্যন্ত এসেছে সে। বড় বড়
লোকদের সঙ্গে মিশছে। পেছনে নাক ছিটকালেও সামনে ভয়ে কুঁকড়ে থাকে সবাই। নির্বাচনের সময় দেখবে, গম্ভীর কণ্ঠে বলল ম্যাককলিন্স। মরা মানুষ পর্যন্ত ভোট দিতে চলে আসছে, নিজের চোখেই তো দেখা। হাসতে হাসতে মাথা ঝাঁকালো রলিন্স। আসলে খুব চালাক লোক উনি। থুথু ফেলল ম্যাককলিন্স। হয়তো, কিন্তু অসৎ একজন লোকের পরিণতি কখনোই শুভ হতে পারে না। অথচ সৎ পথে চললে পরিণতির জন্য ভাবতে হয় না কখনো। লোক ঠকানো যাদের অভ্যেস, সবাইকে ঠকায় তারা। এরকম লোকদের বিশ্বাস করাই ঠিক না। আর মেয়ে হলে তো কথাই নেই, সাপের মতো এড়িয়ে চলা উচিত। কাজ ঝাঁকালো রলিন্স। ম্যাককলিন্সকে এসেছে এত কথা বলার। একটা কামারশালার মালিক মাত্র, কয়জন লোককে চেনে সে? আর ফ্রিম্যানের সেলুন, রেস্তোরাঁ ছাড়াও আরো কত কি যে আছে কে জানে। কত লোকের সঙ্গে তার জানাশোনা, সবাই কত সম্মান করে তাকে। কোনো কিছু না জেনে মাও এরকম বড় বড় কথা বলতো। ক্যাম্প তৈরি করতে করতে এসব কথা ভাবছিল টমাস রলিন্স। কম্বলের বান্ডিলটা গাছের গভীর ছায়ায় নিয়ে এলো ও। আগুনের কাছে শোয়ার ইচ্ছে থাকলেও সাহসে কুলোলো না। নিউ ইয়র্কে ইন্ডিয়ানদের অনেক গল্প শুনেছে ও, জানে শিকারে ওদের জুড়ি মেলা ভার। রাত দুপুরে তাদের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইল না তাই। কম্বলের ভাঁজ খুলতেই বেরিয়ে পড়ল একটা শটগান। জোড়া খুলে দুভাগ করে রাখা, জুড়ে দিলেই হয়ে গেল। শটগানের টুকরো দুটো রাখার টিউব কন্টেইনারও রয়েছে গুলিতে ভরা। শটগানটা জোড়া লাগিয়ে গুলি ভরে তৈরি করে রাখলো রলিন্স। তারপর মাথার নিচে হাত রেখে চিত হয়ে শুয়ে পড়ল। বাতাসে কাঁপছে গাছের পাতা, মৃদু ঝিরঝির শব্দ উঠছে। কান পেতে শুনতে লাগলো ও। ধীরে ধীরে নিভে আসছে আগুনটা। বহুদিন পর আবার আয়ারল্যান্ডের কথা মনে পড়ছে আজ। কত সুখের ছিল সেই সব দিনগুলো। বাবা নিখোঁজ হওয়ার পর প্রায়ই উপোস থাকতে হতো, তবুও ছোট্ট সবুজ দেশটায় জীবন ছিল আনন্দের। প্রায় 12টি বছর নিউ ইয়র্কে কাটিয়েছে ও। প্রথম থেকেই কঠিন ছিল এখানকার জীবন। প্রায় রোজই মারামারি করতে হয়েছে যত্র তত্র, কিন্তু কামারশালা কাজ লোহার মতো শক্ত করে দিয়েছে ওর হাত। অনায়াসে হারিয়ে দিয়েছে সবাইকে। পারত না কেবল একজনের সঙ্গেই, টেরন কপ। ওর 2-4 বছরের বড়ই হবে ছেলেটা, স্বাস্থ্য তেমনি। এরই কাছে 4বার চরম পরাজয় স্বীকার করতে হয়েছে ওকে। তবে মার খেতে খেতে শিখেছেও প্রচুর। বা হাতে ঘুষি মেরে হাতটা নামিয়ে ফেলার বদ অভ্যাস ছিল টেরনের। একদিন মারামারি করতে গিয়ে এই সুযোগটাই কাজে লাগালো টমাস। টেরনের বা হাতের ঘুষি হজম করে সাথে সাথেই একটা ডান হাতের প্রচণ্ড ঘুষি তার বা চোয়ালে ঝেড়ে দিল। দরাম করে পড়ল সে। উঠে দাঁড়ালো সাথে সাথে। একটা ফলস স্টেপ দিল রলিন্স। ফাঁদে পা দিল টেরন কপ। আবারও বা হাতের ঘুষি হানল সে। বাউলি কেটে সরে গেল টমাস। একই ভঙ্গিতে বা চোয়ালেই আবার ঘুষি হাঁকালো এবং সেই সঙ্গে সমাপ্তি ঘটল টেরন কপ পর্বের। এভাবেই একসময় ফ্রিম্যানের সংবাদ বাহকের দায়িত্ব চাপল ওর কাঁধে।
ফ্রিম্যানের বিভিন্ন জুয়ার আড্ডা আর অন্যান্য আস্তানায় আদান প্রদান করতে লাগলো ও। তবে সপ্তাহে 2-3 দিন ম্যাককলিন্স এর কামারশালার কাজটাও চালিয়ে গেল সমান তালে। প্রচণ্ড পরিশ্রমের কাজ হওয়া সত্ত্বেও যেন অনাবিল আনন্দের খোরাক পেত ও কাজে। ম্যাককলিন্সকেও খুব ভালো লেগে গিয়েছিল ওর। বুড়ো আইরিশ লোকটাকে পাপ কখনো স্পর্শ করতে পারেনি। ম্যাককলিন্সের ওখানে কাজ না থাকলে ওর গন্তব্য হতো সেলুন কিংবা কোনো রেস্তোরাঁ। কাজ করতে করতে একদিন পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল টমাসের। ওর বয়স তখন 15। 5 পয়েন্টসের ওদিক দিয়ে নিশ্চিন্তে আসছে। হঠাৎ চোখ পড়ল মেইড অব কিলারনির উপর। একটা কসাইয়ের ওয়াগনের সঙ্গে বাঁধা। ওয়াগনের কাছে গিয়ে দাঁড়ালো। চোরা চোখে ভালো করে পরখ করলো ঘোড়াটাকে। খুরের মাথায় সেই পুরনো চিহ্ন। না, কোনো সন্দেহ নেই, এটাই সেই ঘোড়া। মাংস ডেলিভারি দিতে গেছে কসাই, রেখে গেছে ঘোড়াটা। হঠাৎ সামনে এগিয়ে এসে টমাসের দিকে গলা বাড়িয়ে দিল ওটা। চিনে ফেলেছিস না? ঘোড়ার গায়ে মৃদু চাপ দিল রলিন্স। এমন সময় সামনের বাড়ি থেকে বেরিয়ে এলো ড্রাইভার। চমৎকার ঘোড়া, ড্রাইভারের উদ্দেশ্যে মন্তব্য করল ও। অস্থির, ঝাঁজের সঙ্গে জবাব দিল ড্রাইভার। অসম্ভব অস্থির। ওয়াগনের গায়ে লেখাটা এক নজর দেখল টমাস, তারপর হাঁটতে শুরু করলো। ড্রাইভার দৃষ্টির আড়াল হতেই ঝেড়ে দৌড় দিল। জানে 8 নম্বর বার্কলে স্ট্রিটের জুয়ার আড্ডায় একটা মিটিং আছে ফ্রিম্যানের। ওখানেই পাওয়া যাবে তাকে। জুয়ার আড্ডায় ঢুকে পড়ল টমাস রলিন্স। আরও কজন লোকের সঙ্গে আলাপে মগ্ন জ্যাক ও ফ্রিম্যান। এক হাতে বিয়ারের গ্লাস, অন্য হাতে সিগার। একটু ইতস্তত করলো ও, তারপর সোজা ফ্রিম্যানের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার। কাজে বাধা দেয়া মোটেই পছন্দ করে না ফ্রিম্যান। চোখে বিরক্তি নিয়ে ঘাড় ফিরিয়ে চাইল সে, কিন্তু রলিন্সকে দেখেই মুছে গেল বিরক্তির ছাপ। কি ব্যাপার, কোনো গোলমাল? স্যার, এখনই একটা কথা শুনতে হবে আপনাকে। বিস্ময়ের একটা ভাব ফুটে উঠল ফ্রিম্যানের চোখে। গত 1.5 বছরে নিজ থেকে কখনো কথা বলেনি এ ছেলে। চুপচাপ কাজ করে যাওয়াই যার স্বভাব, সেই কিনা নিজ থেকে কথা বলতে চাইছে। তার মানে গুরুত্বপূর্ণ কিছু। কি কথা? আর কারো সামনে বলা যাবে না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো ফ্রিম্যান। একটু আসছি, সঙ্গীদের উদ্দেশ্যে বলল সে। টমাসকে নিয়ে কোণের একটা টেবিলে এসে বসলো। হ্যাঁ, এবার বলো, কি কথা? দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত রয়েছি। স্যার, এইমাত্র মেইড অব কিলারনিকে দেখে এলাম। কাকে? মেইড অব কিলারনি আবার কি? একটা ঘোড়া স্যার, রেসের ঘোড়া। 5 পয়েন্টসে একটা কসাইয়ের ওয়াগন টানছে। ঠোঁটে সিগার ঝোলালো ফ্রিম্যান। কসাইয়ের ওয়াগন টানছে রেসের ঘোড়া? তার মানে ওটার অবস্থা নিশ্চয় কাহিল হয়ে গেছে। বোধ হয় না স্যার, ঠিকই আছে, একটু কেবল যত্ন আত্মীর দরকার। ঘোড়াটাকে আমি চিনি, দুর্দান্ত জোরে ছুটতে পারে। দৌড় লাগালে এখনো যে কোনো ঘোড়াকে হারিয়ে দিতে পারবে। ঠিক আছে, ওটার কথা শোনাও দেখি। কতদিন আগের কথা এসব? মাথার নিচে হাত রেখে গাছের পাতার নাচন দেখছে টমাস রলিন্স। 10 বছর? কতদিন আগের কথা? আস্তে আস্তে ঘোড়াটার কথা ফ্রিম্যানকে খুলে বলল টমাস। ঘোড়াটার জন্মের সময় ওর উপস্থিতির কথা, ওটার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর কথা, তারপর ওটাকে নিয়ে প্রথম রেসে যোগ দেওয়ার কথা, সব।
প্রথমবারেই জিতলো ঘোড়াটা, বলল। তারপরের বারও। এরপর অন্য একজন লোক চালিয়েও জিতলো পরপর দুবার। কিন্তু জুয়ায় হেরে গিয়ে ঘোড়াটা খোয়ালো মালিক। পরে এক আমেরিকান কিনে নিল ওটা। সিগারের ছাই ঝাড়ল ফ্রিম্যান। ঠিক জানো, এটাই সেই ঘোড়া? হ্যাঁ, আমার বাবাই প্রথম নাল পরিয়েছিল ওটার খুরে। কত ঘুরেছি আমি ওই ঘোড়ার পিঠে চড়ে, আমার ভুল হয়নি। তাছাড়া ঘোড়াটা আমাকে চিনতে পেরেছে। এখন কত বয়স হবে ওটার? 5, একটু বেশিও হতে পারে। 2 দিন পর আবার ওকে ডেকে পাঠালো ফ্রিম্যান। কসাইয়ের ওয়াগান চালাবে টম? আপনি বললে, ঠিক আছে, আজই লেগে যাও। ওয়াগন চালাবে আর খেয়াল রাখবে ঘোড়াটার দিকে। দুপুর নাগাদই বোধহয় ডেলিভারি শেষ হয়ে যায়। কাজ শেষে সোজা চলে যাবে ফেনওয়ের ওদিকে। কাল তো শনিবার, এক কাজ করো, পরশু সকালে ট্র্যাকে নিয়ে গিয়ে একটু হাঁটাচলা করিয়ে দেখো ঘোড়াটাকে, কেমন? হেনরি চাইল্ডও থাকবে ওখানে। ও তো খুব দক্ষ হর্সম্যান। এতদিন অযত্ন অবহেলায় আছে ঘোড়াটা। প্রথমেই বেশি জোরে ছোটাতে যেও না যেন। আর হ্যাঁ, এসব কথা আর কারো কানে যেন না যায়, মনে থাকবে তো? রোববার সকাল, একটু একটু কুয়াশা পড়ছে। হাওয়া বেশ ঠান্ডা। মেড অফ কিলারনিকে নিয়ে ট্রাকে এলো ও। ওকে ঘোড়ার পিঠে তুলে দিল হেনরি চাইল্ড। মাত্র এক চক্কর কেমন চলছে দেখো শুধু। ট্র্যাকে দাঁড়াতেই নাড়া পড়ল ঘোড়ার চিতি কষে। মাথা উঁচিয়ে ছুটতে চাইল ওটা। ওহ দাঁড়া, আস্তে আস্তে। সচ্ছন্দে এক চক্কর ঘুরে এলো ঘোড়াটা। ওর ফিরে আসার অপেক্ষা করছিল হেনরি। ভালোই, বলল সে। একটু আড়ষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আবার ঘোড়া হাঁকালো টমাস, এবার কিছুটা দ্রুত গতিতে। ছোটার জন্য ক্ষেপে আছে যেন ঘোড়াটা। অনেক কষ্টে সামলে রাখলো। পরের 1 সপ্তাহ দেখতে মোটামুটি একই রকম ঘোড়া দিয়ে ওয়াগন চালালো রলিন্স। বিকেলের দিকে মেড অফ কিলারনিকে ট্র্যাকে নিয়ে গিয়ে অনুশীলন করলো। ঘোড়াটা নিয়ে ফ্রিম্যান কি করতে চাইছে জানা ছিল না ওর। টম, একদিন বলল ফ্রিম্যান, ঘোড়া নিয়ে বার্কলে স্ট্রিটে এসো না যেন। ওখানে প্রায়ই এক লোক জুয়া খেলতে আসে। নিজেকে খুব চালাক ভাবে সে। একটা ঘোড়া আছে তার। সেটা নিয়ে কদিন ধরে খুব বড়াই করছে লোকটা। আমার এক বন্ধু অবশ্য ওকে জব্দ করার তালে আছে। সপ্তাহখানেক পর আবার মেইডকে দিয়ে ওয়াগন চালাচ্ছে রলিন্স। সেদিনই ডেলিভারি দিতে বার্কলে স্ট্রিটে আসতে হলো ওকে। মাংসের প্যাকেট নিয়ে ওয়াগন থেকে নামতে যাবে, হঠাৎ দেখতে পেল ফ্রিম্যানকে। আরো কয়েকজন লোক আছে তার সাথে। তাদেরই একজনের কণ্ঠ পরিষ্কার শুনতে পেল টমাস। কি? আরে, আমার ওয়েড হ্যাম্পটন ওই দুটোকেই হারাতে পারবে, বুঝলে? লোকটার কণ্ঠের ঝাঁজে ঘাড় ফিরিয়ে তাকানোর ইচ্ছে করলেও তাকালো না রলিন্স। বব, কথা বলল অন্য একজন। ওয়েড হ্যাম্পটনকে নিয়ে কদিন ধরে বড় বেশি বড়াই করছো তুমি। খালি কথাই শুনি, কাজ তো দেখি না। আমার মনে হয় সবই তোমার চাপাবাজি। কি? গত 6টা রেসে জিতেছে আমার হ্যাম্পটন। পরের 6টা তেও জিতবে। এতই যদি দেখার শখ, একটা ঘোড়ার উপর বাজি ধরো না দেখি। শ্যাঙ্ক, বোঝা যেত কত সাহস। বাহ! শ্যাঙ্কের কণ্ঠে উম্মা, ভালো করেই জানো আমার কোনো ঘোড়া নেই। আচ্ছা ঠিক আছে, এই বললাম, ওই কসাইয়ের ঘোড়াটার সঙ্গেই পারবে না তোমার স্বাদের ওয়েড হ্যাম্পটন।
কি? বোকামি করো না শ্যাঙ্ক, প্রতিবাদ করলো আরেকজন। দৌড়তেই পারবে না ওটা। কিছু মনে করো না বব, এমনি ঠাট্টা করে কথাটা বলেছে শ্যাঙ্ক। মোটেই না, রাগত্ব স্বরে বলল শ্যাঙ্ক। ঠিকই বলছি। ববের কথায় মনে হয় ওরটা ছাড়া দুনিয়ায় যেন আর কোনো ঘোড়া টোড়া নেই। যত সব বাকোয়াজ। কাজ ঝাঁকালো হেনরি চাইল্ড। একটা রেসের ঘোড়াকে হারাবে ওটা? বলো কি, মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু তুমি জিত করলে, এই আমিও বাজি রেখে বলছি, ওয়েড হ্যাম্পটনই জিতবে। ইতস্তত করল শ্যাঙ্ক। আমি মানে ঠিক কেটে পড়ার মতলব না, ঝাঁঝিয়ে উঠল ববকার। একটু আগে বললে আমি নাকি চাপাবাজি করি। এখন আমি মোটেই চাপাবাজি করি না, কখনো না। বলেছি যখন, বাজি লাগবই লাগবো। ঠিক আছে, আমার কাছে $1,00,000 আছে, পুরোটাই বাজি। কসাইয়ের ঘোড়াটাই জিতবে। 1,00,000? এই প্রথম কথা বলল ফ্রিম্যান। অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু শ্যাঙ্ক। আমার আছে, ব্যাস, বাজি ধরলাম, একগুঁয়ে কণ্ঠে বলল শ্যাঙ্ক। রাজি থাকলে বলো, নইলে চেপে যাও। ভেবেচিন্তে কাজ করো শ্যাঙ্ক। ববেরটা রেসের ঘোড়া, আর ওই ঘোড়াটা তো একেবারে বুড়ো, দৌড়তেই পারবে না। বাদ দাও এসব বাজি টাজি। সেটি হচ্ছে না আর, বলল হেনরি। বাজি ধরে ফেলেছে ও। তবে একটা শর্ত আছে আমার, কালকে হতে হবে খেলাটা। বব কারের দিকে ঘাড় ফেরালো হেনরি। এর চেয়ে সহজ বাজি আর হয় না বব। অ্যান্ডি শ্যাঙ্ক বোকা, জানতাম, কিন্তু এতটা বেকুব ভাবতেও পারিনি। কত টাকা ধরছো বব? ইচ্ছে করলেই অনেক টাকা ধরা যায়, কিন্তু ভেবে দেখতে হবে। ভুরু কুচকে উঠল ববের। আমি ধরো 40,000 দিলাম। এখন তুমি 1,000 দিতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। সব টাকা চলে আসবে আমাদের হাতে। অনেক টাকার মামলা, বিড়বিড় করে বলল বব কার। নিশ্চয়, কিন্তু ভেবে দেখো, এতগুলো টাকা সারা বছরেও আয় করতে পারবে না তুমি। 1 বছর কি বলছি, 3 বছরেও পারবে না। আর কেউ হাতিয়ে নেয়ার আগেই এই গর্ধবটার কাছ থেকে টাকাগুলো আমরা নিয়ে ফেলি না কেন? ফ্রিম্যান কি আমাদের পক্ষে? কাজ ঝাঁকালো হেনরি। কি জানি, কিছু তো বলছে না। তবে নিশ্চিন্ত থাকো তুমি, জিতছি দেখলে ঠিকই ভিড়ে যাবে আমাদের দলে। অবশ্য জুয়ার আড্ডা চালালেও জ্যাকব নিজে সাধারণত বাজি ধরাধরিতে যায় না। এসবই 10 বছর আগের কথা। রেসের দিনটার কথা আজও মনে আছে টমাস রলিন্সের। আগেই ওকে সতর্ক করে দিয়েছিল ফ্রিম্যান, জিতলেও খুব বেশি তফাতে থেকো না, কেমন? মেইড অফ কিলারনি জিতল, বাট 60,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিল শ্যাঙ্ক, হেনরি আর ফ্রিম্যান। ম্যাককলিন্সকে রেসের কথা বলল রলিন্স। কাজে ব্যস্ত ছিল ম্যাক। সোজা হয়ে দাঁড়ালো সে। এসবের ভেতর তুমিও ছিলে? লজ্জা হওয়া উচিত তোমাদের। সেফ প্রতারণা, প্রতারণা এটা। কিন্তু হেনরি চাইল্ডও তো টাকা খোয়ালো, প্রতিবাদ করলো রলিন্স। থুতু ফেলল ম্যাককলিন্স। যা ভেবেছি, তুমি দেখছি তার চেয়েও সোজা ছেলে। এমন জলজান্ত মিথ্যা বিশ্বাস করে বসে আছো। টাকা দিতে দেখেছো হেনরিকে? বাজির টাকা ফেলটনের কাছে জমা ছিল। সে বলেছে, ও ফেলটন, ওই একই গোয়ালের গরু। শোনো ছেলে, হেনরির কাজই হলো খুঁচিয়ে খুঁচিয়ে অন্যকে বাজি ধরিয়ে উস্কে দেয়া। আর ফ্রিম্যান পালের গোদা সেই, এমন ভান করে থাকে
ভাজা মাছটি যেন উল্টে খেতে জানে না। আসলে অসম্ভব ধূর্ত লোক ওল্ড স্মোক। পারলে ওর কাছ থেকে দূরে থেকো, নইলে জেলে পচেই মরতে হবে শেষে। ঘোড়াটা জেতায় ওকে $500 বকশিস দিল ফ্রিম্যান। একসঙ্গে এত টাকা ওর বাবাও দেখেনি কোনোদিন। $200 কিছু জামা কাপড় কিনলো আর একটা থাকার জায়গার ব্যবস্থা করলো। ম্যাককলিন্সের কথা মতো একটা ব্যাংকে রেখে দিল বাকি 300। এরপর আরও 3বার ঘোড়াটাকে নিয়ে রেসে নেমেছে টমাস রলিন্স। এরই মধ্যে 16 পেরিয়ে 17য় পা দিয়েছে। লম্বায় দাঁড়িয়েছে 5 ফুট 9 ইঞ্চি। ওজন প্রায় 160 পাউন্ড। মাঝে মাঝে ওল্ড স্মোকের সঙ্গে অনুশীলন করেছে, কিন্তু এই দুর্দান্ত আইরিশ মুষ্টিযোদ্ধার সঙ্গে পেরে ওঠেনি একবারও। ভীষণ দর্শন সব গুন্ডা পান্ডাদের মোকাবেলা করতে হয়েছে প্রায়ই। অনেক কটা মাস পেরিয়ে গেল। এর মধ্যে বব কার কিংবা তার লোকজনের কোনো খোঁজখবর মেলেনি। একদিন 5 পয়েন্টসের ওদিক দিয়ে আসছে, হঠাৎ একটা লোককে দেখে থমকে দাঁড়ালো। অবিকল বব কারের মতো। ছেলে টেলে হবে বোধ হয়। আরও 2জন লোক রয়েছে তার সঙ্গে। এই যে এক হারামি, রলিন্সের দিকে ইঙ্গিত করে বলল একজন। ও শালাই চালিয়েছিল ঘোড়াটা। ওকে ইশারা করে প্রায় চিৎকার করে উঠল লোকটা, এই তুই এদিকে আয়। লোকটার কথার ঢঙে তেতে উঠল রলিন্সের মেজাজ। কিছু বলতে চাইলে তুমি বরং আসো না। আরে বাবা, তেজ কত! ততক্ষণে বুঝে গেছে টমাস, এ লোক পপকারের ছেলেই হবে। রিজু ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ও। সতর্ক দৃষ্টি রাখছে সঙ্গের লোক দুটোর দিকে। লোকটা ওর কাছাকাছি হতেই এগোতে শুরু করলো ওরাও। তার মানে একজন নয়, 3জনের সঙ্গেই লড়তে হবে ওকে। ফুটপাতে ফুটপাথে পা রাখলো প্রথমজন। জোচ্চরের বাচ্চা, বলল সে। উচিত উচিত শিক্ষা দেব আমি তোকে। তোমার বাবা রেস খেলেছে, হেরেছে, জবাবে বলল রলিন্স। ব্যাস, বাজি লাগার জন্যে সেই তো মুখিয়েছিল না? মুঠি পাকিয়ে ধমকে উঠল লোকটা। এমন শিক্ষা? মারামারি যদি করতেই হয়, কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। দ্রুত সামনে এগোলো রলিন্স। বা হাতে প্রচণ্ড একটা ঘুষি হাঁকালো কারের মুখে। একই সঙ্গে ডান হাতটা গিয়ে আঘাত করলো তার পেটে। অপ্রত্যাশিত আঘাতে হুক করে শব্দ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। ধপাস করে মাটিতে বসে পড়ল সে। সঙ্গে সঙ্গে পাই করে ঘুরেই দুটো দালানের মধ্যিখানের ফাঁকা জায়গা দিয়ে ঝেড়ে দৌড় লাগালো রলিন্স। শেষ মাথায় পৌঁছে চট করে ঘুরে একটা দালানের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। এই এলাকা হাতের তালুর মতো চেনে ও। ছাদে এসে এসাদ থেকে ওসাদ করে করে খানিকক্ষণের মধ্যেই ওদের ধরাছোঁয়ার বাইরে চলে এলো। সেই বাড়িটার ছাদ থেকে নিচে নেমে নিজের ঘরে ঢুকে পড়ল। দিন কয়েক পরেই জ্যাকব ফ্রিম্যানের সঙ্গে দেখা করলো রলিন্স। হ্যাঁ, বলল জ্যাকব, ববকে সেদিন ধোঁকা দিয়েছিলাম আমরা। অবশ্য টাকাটার বেশিরভাগই ছিল ওর ভাই ইবেনের। লোকটা অসম্ভব ধূর্ত আর নিচ্ছ। এর ছেলের সঙ্গেই দেখা হয়েছে তোমার। ও এখন তোমার শত্রু। সাবধানে থেকো। তোমাকে খতম না করে থামবে না ওরা। ইবেন ভাবতো তার ছেলের সঙ্গে মারামারি করে পারবে না কেউ, আর তাকেই কিনা কুপোকাত করে দিলে এক ঘুষিতে। কাজ ঝাঁকালো রলিন্স। শত্রু? বেশ তো, এমন অনেক শত্রু দেখা আছে। মনে রেখো, লোকটা হারামির এক শেষ। টাকা খুইয়েছে বলে নয়,
আসলে বোকা বনে খেপে গেছে সে। গুজব ছড়িয়ে পড়ল চারদিকে ফ্রিম্যানের সঙ্গে সর্বাত্মক লড়াইয়ের নামতে কারা নাকি লোক জোগাড় করছে। অপ্রত্যাশিতভাবে অনেক বন্ধুরা মুখ ফিরিয়ে নিল ফ্রিম্যানের দিকে থেকে। তারপর এক রাতে রাস্তায় হাঁটছে রলিন্স। আচমকা কোত্থেকে ছুটে এলো একদল গুন্ডা। শালার ঠ্যাং ভেঙে দে, চিৎকার করে উঠল একজন। হাত পা ভেঙে দে হারামজাদার। তড়িৎ গতিতে সামনে বাড়ল রলিন্স। ওর লৌহ কঠিন মুষ্ঠা আঘাতে চিৎপটাং হয়ে পড়ল সামনের লোকটা। এক লাফে তাকে ডিঙিয়ে ছুট দিল টমাস। উঠতে শুরু করলো একটা বাড়ির সিঁড়ি বেয়ে। পিছু নিল গুন্ডার দল। সিঁড়ির মাঝামাঝি উঠে এসেছে পেছনে ওরা। মুঠে করে রেলিং ধরল রলিন্স। জোড়া পায়ে লাথি হাঁকালো সামনের লোকটার নাক বরাবর। পেছনে সবাইকে নিয়ে হুড়মুড় করে শটান নিচে গিয়ে পড়ল লোকটা এবং আবারও ছাদ টপকে উধাও হলো টমাস রলিন্স। নিচে এসে নিজের ঘরের একটু দূরে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে সতর্ক চোখে চারদিকে তাকালো। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীরটা। ইচ্ছে করছে ঘরে ঢুকে বিছানায় ঝাঁপিয়ে পড়ে। এগোতে যাবে হঠাৎ কি যেন নড়ে উঠল সামনে। রাত দুপুরের রাস্তায় বেরিয়ে আসা কোনো বেহেদ মাতাল, নাকি শত্রুদের কেউ ওত পেতে রয়েছে। কোনো রকম ঝুঁকি নিল না রলিন্স। আবার উঠে এলো ছাদে। একের পর এক ছাদ টপকে এসে পৌঁছলো ম্যাককলিন্সের দোকানের সামনে। দোকান বন্ধ। কি করা যায় এখন? দোকানের সামনে দাঁড়ানো একটা ওয়াগনে উঠে ক্যানভাস মুড়ি দিয়ে শুয়ে পড়ল রলিন্স। ঘুম ভাঙল ম্যাককলিন্সের হাতুড়ির ঘটাং ঘটাং শব্দে। উঠে দাঁড়িয়ে ওয়াগনের কিনারা টপকে নিচে নেমেই ওয়াগনের নিচ দিয়ে গড়ান খেয়ে চলে এলো অন্য পাশে। পায়ের শব্দ শুনতে পেয়েছে পেছনে। ওয়াগনের তলা দিয়ে ওর পিছু নিল একজন। কষে একটা লাথি লাগালো রলিন্স তার মুন্ডু লক্ষ্য করে। ঘুরে মুখোমুখি হলো আরো দুজনের। দৌড়ে আসছে ওরা। এই যে, ধর শালাকে, মার। হঠাৎ বিশাল একটা হাতুড়ি হাতে দরজায় এসে দাঁড়ালো ম্যাককলিন্স। একেবারে একজন। চিৎকার করে বলল সে, নইলে খুলি ফাটিয়ে দেব। বুনো মোষের মতো ছুটে এলো প্রথম লোকটা। প্রচণ্ড বেগে ডান হাতের ঘুষি হানল রলিন্সের থুতনি বরাবর। ঝুপ করে বসে পড়ে ঘুষিটা কাটালো টমাস। সঙ্গে সঙ্গে পটাপট দুটো বাম ঘুষি ঝাড়ল লোকটার পেটে। পর মুহূর্তে একটা আধমনি ঘুষি এসে পড়ল তার থুতনিতে। বিনা দ্বিধায় লুটিয়ে পড়ল বেচারা। চোখের পলকে ঘুরে দাঁড়ালো রলিন্স। কিছু বুঝে ওঠার আগেই বিরাশি শিক্ষার দুটো ঘুষি হাঁকালো দ্বিতীয় জনের পেটে। হাত দিয়ে পেট চেপে ধরে উবু হয়ে গেল সে। সঙ্গে সঙ্গে ঝড়ের মতো লোকটার মুখে আঘাত হানল রলিন্সের হাঁটু। রক্তাক্ত চেহারায় ওয়াগনের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো আগের লোকটা। না না, মেরো না, মাপ চাই। ভাগো তাহলে, ধমকে উঠল রলিন্স। আর যেন তোমাদের চেহারা না দেখি। ওরা বিদায় নেয়ার পর কামারশালায় ঢুকলো রলিন্স। কাপড় খুলে গায়ে মাথায় পানি ছিটালো। আচ্ছা, শুষ্ক কণ্ঠে বলল ম্যাককলিন্স। বুঝলাম, খুব মারামারি জানো। এছাড়া অবশ্য উপায়ও নেই, কারণ এত সহজে ওরা ছেড়ে দেবে না তোমাকে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। ঘরের সামনেও কাল রাতে ওত পেতে ছিল ওরা। হাত মুছতে মুছতে বলল রলিন্স।